সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 108 থেকে 111 পৃষ্ঠাটা নিয়ে। আমার কাছে বইটা নেই, ওই জন্য কিন্তু আমি দেখাতে পারছি না। পরিষ্কার? এইবার দেখো, এই অঙ্কগুলোর নাম কি? ভগ্নাংশ অঙ্ক। পরিষ্কার? তাহলে এই অঙ্কগুলো করার আগে বেশ কিছু জিনিস তোমাকে জানতে হবে, আর এই জিনিসগুলো কিন্তু না জানলেও কিন্তু তুমি অঙ্ক করতে পারবে, কিন্তু বড় ক্লাসে তোমার অসুবিধা হবে। ওই জন্য এই ধারণাগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। তাহলে দেখো, আমরা আজ একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করবো। এর মধ্যে অনেক জিনিস তোমার কাছে নতুনও আসতে পারে। পরিষ্কার? তাহলে আজ আমরা যে অঙ্কটা করবো তার নাম কি? ভগ্নাংশ অঙ্ক। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ভগ্নাংশ জিনিসটা কি। পরিষ্কার? তাহলে প্রথমেই সেটা জানা যাক যে ভগ্নাংশ কি। তাহলে তোমরা বাংলায় একটা জিনিস করেছো কি? সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ মানে কি? কোনো একটা শব্দকে ভেঙে ফেলে, মানে ভাঙলে যা হয়, তাই তো? তাহলে ভগ্নাংশকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ভাগ যোগ অংশ। পরিষ্কার? তোমরা করেছো বাংলায়, সকলে করেছো, এটা বাংলায় সন্ধি বিচ্ছেদ করেছো। তাহলে ভগ্নাংশকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ভাগ যোগ অংশ। পরিষ্কার? এটা তো বুঝলাম। মানে এইবার আমরা অঙ্কের মাধ্যমে বুঝি। কি বুঝলাম? ধরো তোমার কাছে একটা রুটি আছে। কি আছে? পাউরুটি। তোমরা 4 বন্ধু বসে আছো, তোমার কাছে একটা পাউরুটি আছে, তোমরা 4 বন্ধু বসে আছো। তাহলে পাউরুটিটার কি তুমি ক ভাগ করবে? 4 ভাগ করবে, তাই তো? তাহলে 4 ভাগ করা যাক। 1 2 3 4। পরিষ্কার? এইবার দেখো, তুমি বলবে না আমি এই পিসটা, মানে এই এখান থেকে না কেটে আমি এই পিসটা এখান থেকে কাটবো, আর আমার এই পরে বন্ধুকে ছোট দেবো, তাই তো? মানে ছোট বড় দিলে কিন্তু তোমার বন্ধু কি রাগ করবে, রাগ করবে, তাই তো? মানে তুমি কোনো পিস করেছো ছোট, কোনো পিস করেছো বড়, এরকম হলে কি তোমার যে বন্ধু তোমার বড় পিস পাবে সে তো আনন্দ করবে ঠিকই, কিন্তু ছোট পিস যে পাবে সে কি রাগ করবে, তাই তো? তাহলে ছোট বড় করা যাবে না। তাহলে সবকটা কি হবে? পিস সবকটা, এটা যে হবে এটাও তাই হতে হবে, এটা যে হবে এটাও তাই হতে হবে, মানে পিস সবকটা কি হবে? সেম হতে হবে। পরিষ্কার? হাতে যে যদিও বা আঁকা, ওই জন্য ছোট বড় হয়ে গেছে, ছোট বড় কিন্তু হওয়া যাবে না, সবকটা কি হবে? সেম। পরিষ্কার? এইবার দেখো, তুমি এখানে কি পেলে? একটা পাউরুটি ছিল, ক ভাগে ভাগ করলে? 4 ভাগ। তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাই তো? 4 ভাগ করলে, এইবার দেখো 4 ভাগ করে এই যে টুকরো পেলে, এই ছোট ছোট টুকরো পেলে, এই টুকরোকেই ভালোবাসায় কি বলে? অংশ। তাহলে একটা টুকরো পেলে, দুটো টুকরো পেলে, তিনটে টুকরো পেলে, চারটে টুকরো পেলে। পরিষ্কার? এইবার দেখো, তুমি 4 ভাগ করলে, আর বন্ধু ছিল কটা? 4টে। তাহলে তুমি এক একজনকে ক ভাগ করে দেবে? 1 ভাগ করে দেবে। এইবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার বন্ধুকে ক ভাগ করে দিলে? তুমি বলবে 4 ভাগের 1 ভাগ দিলাম। এই লাইনটা কিন্তু বুঝতে হবে। তোমার 4 বন্ধু আছে, তুমি রুটিকে 4 ভাগে ভাগ করে দেবে। পরিষ্কার? এবার এক এক বন্ধুকে 1 পিস করে দিলে, তাহলে তুমি কি বলবে? 4 ভাগের 1 ভাগ দিয়েছি, তাই তো? তাহলে এই যে কথাটা বলছো, এইটাকে কি বলতে অনেক সময় লাগছে, তাহলে এইটাকেই অঙ্কের ভাষায় লেখা কি কি বলা হবে? ভগ্নাংশ। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা করে এসছো, কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের ধারণা অনেকেরই পরিষ্কার নেই যে ভগ্নাংশ কি। পরিষ্কার? আবার বলে দিই, প্রথম থেকে কি করলাম? ভগ্নাংশকে ভাগ করলে, ভগ্নাংশকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ভাগ যোগ অংশ। পরিষ্কার? তাহলে এখানে দেখো, আমরা এবার ছবি দিয়ে বুঝছি। তোমার কাছে একটা পাউরুটি ছিল, তোমরা 4 বন্ধু বসে আছে, তাহলে কি পাউরুটিকে 4 ভাগ করলে প্রত্যেক বন্ধু কটা করে পাবে? একটা করে দিলে। এবার দেখো, এই ছোট ছোট টুকরো পেলে, মানে অংশ পেলে। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি তোমার এক একটা বন্ধুকে কটা করে দিলে? তুমি বলবে কি 1 2 3 4, মানে 4 ভাগের 1 ভাগ আমি একটা বন্ধুকে দিয়েছি, তাই তো? তাহলে এই জিনিসটা বলতে অনেক সময় লাগছে। তাহলে এইটাকে ছোট ভাষায়, মানে সহজ ভাষায় প্রকাশ করার নামই কি হচ্ছে? ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে আসল কারণটা কি? তাহলে তুমি এখন যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, তুমি ভগ্নাংশ কি জিনিস বলতে পারবে আশা করি, তাই তো? মানে ভাগ করে আমরা কি করছি? এটাকে ভাগ করছি, মানে এই বল দেওয়া আছে, আর ভাগ করে কি পাচ্ছি? ছোট ছোট অংশ পাচ্ছি, ওই জন্য কি বলছে? ভগ্নাংশ। এটাকে দেখো, প্রথমে ভাগ করা হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে, আর শেষে কি পেলাম? অংশ পেলাম, তাই তো? তাহলে ভাগ আর অংশ মিলে কি হচ্ছে? ভগ্নাংশ। ওই জন্য এই জিনিসটাকে সোজা ভাষায় লেখার পদ্ধতির নাম কি? ভগ্নাংশ। পরিষ্কার? এবার যদি আমি বললাম, ধরো আমি বললাম তোমাকে তুমি একটা বন্ধুকে কতটা দিলে? তাহলে তুমি বলবে কি 4 ভাগের 1 ভাগ দিয়েছে, তাই তো? তাহলে এটাকে লেখার পদ্ধতি, এইটাকে সোজা ভাষায় লেখার পদ্ধতিতে কি বলা হবে? ভগ্নাংশ। তাহলে দেখো, ভগ্নাংশ মানে কি? ভাগ। তাহলে ভাগ দেখতে কিরকম হয়? এইরকম, তুমি জানো। এইবার দেখো, ভাগ দেখতে কিরকম হয়? একটু বড় করে দিই, তাহলে তোমার বুঝতে পারবে। ভাগ দেখতে কিরকম হয়? এরকম। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো, ভাগ এরকম হয় দেখতে, ওপরে একটা পুটুলি, নিচে একটা পুটুলি, মাঝখানে দাগ। এইবার দেখো, ভগ্নাংশ থেকে ভাগ আসছে, তাই তো? তাহলে এখানে দেখো নিচে কি বসবে? এই ডটের জায়গায় দেখো, এখানে আমি ক ভাগে ভাগ করলাম সেটা বসবে। তাহলে দেখো 1 2 3 4, তাহলে ক ভাগে ভাগ করলাম? 4 ভাগে। তাহলে এখানে করতে হবে 4। পরিষ্কার? যে ক ভাগে ভাগ করবে সেটা বসবে নিচে। পরিষ্কার? এইবার আমি জিজ্ঞাসা করলাম তুমি একটা বন্ধুকে কটা দিলে? তুমি বললে আমি এই রুটিটা হচ্ছে একটা বন্ধুকে দিয়ে দিলাম। তাহলে যে কটা দেবে সেটা বসবে কোথায়? উপরে। পরিষ্কার? বোঝা গেল? মানে আমি জিজ্ঞাসা করলাম তুমি এক বন্ধুকে কটা রুটি দিয়েছো? তুমি কি বলবে? 4 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে এইটাকে আমি কি আকারে লিখবো? অঙ্কের আকারে। তাহলে তারই নাম কি? ভগ্নাংশ।
তাহলে ভগ্নাংশ মানে কি ভাগ যোগ অংশ। তাহলে ভাগ দেখতে কিরকম হয়, এরকম। তাহলে নিচে কোনটা বসবে মনে রাখবে, যে কবে ভাগ করলাম। তাহলে এখানে কবে ভাগে ভাগ করলাম, 1 2 3 4, ওই জন্য 4 ভাগে ভাগ করলাম বলে নিচে 4 দিলাম। কটা দিয়ে তুমি বন্ধুকে একটা, ওই জন্য 1। তুমি যদি এখানে দুটো দিতে তাহলে কি হতো, উপরে কত হতো 2, মানে যে কটা তুমি দেবে সে কটা যাবে উপরে, আর যে কটা ভাগ করলে সেটা বসবে কোথায়, নিচে। পরিষ্কার। এইবার এখান থেকে আরেকটা জিনিস জেনে নিই, এই মাথায় যেটা আছে এটাকে কি বলে, লব। তোমরা এগুলো ফরে করেছো, মাথায় যেটা আছে সেটাকে কি বলে, লব। আর এই নিচেরটাকে কি বলে, হর। পরিষ্কার। এইগুলো কিন্তু তোমরা করে এসছো। মাথারটাকে বলে লব আর নিচেরটাকে কি বলে, হর। পরিষ্কার। এইবার এই লব কখনো বড় হবে, এখানে দেখো লব কি ছোট আর হর কি বড়, মানে 4 কি বড় আর হর কি, এই 2 কি ছোট, মানে লব বড় আর কি হর, সরি লব ছোট আর হর কি বড়। এই এর উপরে ভিত্তি করে ভগ্নাংশ 2 প্রকার হয়, এক প্রকৃত ভগ্নাংশ আর এক অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে জেনে নিই কখন কোনটা হয়। তাহলে ভগ্নাংশ কি জিনিস আশা করি আমি বুঝে গেছি তোমরা। তাহলে এটা মুছে দিলাম বুঝে সুবিধার্থে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে দেখো এখানে লব কত 2 আর হর কত 4। পরিষ্কার। তাহলে এর উপরে ভিত্তি করে ভগ্নাংশ 2 প্রকার, এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর এক অপ্রকৃত ভগ্নাংশ। তুমি মনে রাখবে, যার হরটা বড় আর লবটা ছোট তাকে কি বলা হবে, প্রকৃত ভগ্নাংশ। যার হরটা মানে নিচেরটা বড় আর উপরেরটা ছোট তাকে কি বলা হবে, প্রকৃত ভগ্নাংশ। এবার তুমি যদি কারণ জিজ্ঞাসা করো, এখানে কিন্তু আমি কারণ বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তুমি যদি জানতে চাও তাহলে সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেটা দেখতে পারো। তোমরা জানাবে কমেন্টে, তাহলে আমি সেগুলো বানানোর চেষ্টা করবো। পরিষ্কার। এখানে শুধু তুমি নামগুলো জেনে রাখো। তাহলে তুমি মনে রাখবে, হর যদি বড় হয় তাকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। পরিষ্কার। আর যদি হর ছোট হয় তাকে আমরা কি বলবো, তাকে কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। একটা উদাহরণ নিয়ে নিই। ধরো আমি দিলাম এখানে 2/7। পরিষ্কার। ভগ্নাংশকে এই উপরের নিচে লেখা হয় কেন, বুঝে গিয়ে আশা করি। কারণ কি, এখানে দেখো ভগ্নাংশকে মানে কি ভাগযোগ অংশ। তাহলে এখানে ভাগ দেখতে কিরকম হয়, এইরকম, তাই তো। নিচে একটা বসবে উপরে একটা, দেখো তাই বসে আছে। তাহলে এই জিনিসটাই থেকে কিন্তু ভগ্নাংশ হয়ে যেতে। পরিষ্কার। এইবার দেখো আমি কি বললাম, এই অঙ্কটাই দেখো, এটাকে কি বলে, হর। এটাকে কি বলে, লব। পরিষ্কার। তাহলে এখানে দেখো হর কত 7 আর লব কত 2। পরিষ্কার। তাহলে এখানে দেখো বড় কোনটা, নিচেরটা, তার মানে হর বড়। যদি বড় হয় তাকে কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। আর আরেকটা নিলাম ধরো, তাহলে এটা কি ভগ্নাংশ বললাম, প্রকৃত ভগ্নাংশ। পরীক্ষায় কিন্তু দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে এটা কি ধরনের ভগ্নাংশ। তুমি দেখবে সবসময় নিচেরটা, যদি হর যদি বড় হয় তাহলে কি হবে, প্রকৃত। আর একটা দিলাম আমি। পরিষ্কার। এইবার দেখো তুমি কি বুঝবে, এটাকে কি বলে, লব। আর এই নিচেরটাকে কি বলে, হর। এইটুকু বোঝা গেল। এবার দেখো এখানে হর আর এটা লব, তাই তো। তাহলে এখানে বড় ছোটকে এখানে অথবা বড়কে, নিচেরটা দেখো সবসময় তুমি নিচের দিকে লক্ষ্য করবে। তাহলে এটা হর কি এর থেকে ছোট, তাই তো। মানে হরটা ছোট, তাহলে হর ছোট হলে তার কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। একটু আগেই বললাম, অপ্রকৃত ভগ্নাংশ। পরিষ্কার। এগুলো তো ভগ্নাংশ, আর এই হর আর লবের উপরে ভিত্তি করে এর নাম হচ্ছে। পরিষ্কার। যদি হরটা বড় হয় তাহলে হবে প্রকৃত, আর হর যদি ছোট হয় কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। বুঝে গেল। পরীক্ষায় এটা দিয়ে জিজ্ঞাসা করতে পারে এটা কি ধরনের ভগ্নাংশ, তাহলে তুমি সবসময় লক্ষ্য করবে নিচেরটা। যদি লব বলছি কেন, হর যদি তোমার বড় হয় তাহলে কি হবে, প্রকৃত ভগ্নাংশ। আর হর যদি ছোট হয় তাহলে কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ। পরিষ্কার। বোঝা গেল এটা। এইবার এখান থেকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। দেখো এখানে পরীক্ষায় মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে পারে যে লব, আর এখানে দিয়ে দিল হর। পরিষ্কার। এখানে দিয়ে দিল, এখানে এইভাবে দিয়ে দিল। পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করে যে লব, তারপর এইটা দিয়ে দিলে বলবে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে লব, তারপর এই চিহ্নটার নাম কি, গ্রেটার দেন হর হলে সেটি কি ধরনের ভগ্নাংশ। লব গ্রেটার দেন হর হলে সেটি কি ধরনের ভগ্নাংশ। তাহলে দেখো এখানে হামুকার দিকে আছে, হামুকটা লবের দিকে, মানে লব কি বড়, তাহলে এ বড় হলে এ কি হবে, ছোট। তাহলে হর ছোট হয় যে ভগ্নাংশ তাকে কি বলে, হর ছোট হয় যে ভগ্নাংশ তাকে কি বলে, এক্ষুনি বললাম অপরকৃত। মানে হামুক যার দিকে থাকবে সে তো বড় হয়। তাহলে এখানে লব তো এখানে আমরা দেখতে পাচ্ছি লবের দিকে হামুক, তাই তো, মানে লবটা বড়। তাহলে লব যদি বড় হয় তাহলে হর কি হবে, ছোট। তাহলে হর ছোট হলে তাকে কি বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো। তাহলে এইরকম হলে তাকে কি বলে, ভগ্নাংশ বলা হবে, অপ্রকৃত ভগ্নাংশ। আর আমি ধরো আরেকটা দিলাম, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে এরকম হয়েছে, কি হয়েছে, হর এরকম হয়ে যায়। তাহলে তুমি কি বুঝবে, তুমি আগে দেখবে এই চিহ্নটার মানে কি, হামুক। তাহলে হামুক এই চিহ্নটা মানে কি, গ্রেটার দেন। কেন হয়, আগের অঙ্কে আমি বুঝিয়েছি। পরিষ্কার। এবার দেখো এই হামুকটা কার দিকে আছে, হরের দিকে, তাই তো। মানে হরটা কি বড়, তাহলে যে বড় তার দিকে হামুক থাকে। মানে হরের যে অঙ্কে বড় থাকে তাকে কি ভগ্নাংশ বলে, এক্ষুনি তোমার দেখালাম, হর যে অঙ্কে বড় তাকে কি ভগ্নাংশ বলে,
প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইরকম হলে তাকে কি ভগ্নাংশ বলবো? প্রকৃত। আর এইরকম হলে তাকে অপ্রকৃত। পরিষ্কার বোঝা গেল? তার মানে এক কথায় তুমি মনে রাখবে, হর যদি বড় হয় তাকে বলবো প্রকৃত, আর হর যদি ছোট হয় তাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল এটা? তাহলে এরপরে আমরা জানবো সমতুল্য ভগ্নাংশকে। এটা আমি মুছে দিলাম। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এই লব লেস দেন হওয়ার, লব গ্রেটার দেন হওয়ার, পরিষ্কার এইগুলো কিন্তু করবে ভালো করে। তাহলে এটা বোঝা গেল। এবার আমরা সমতুল্য ভগ্নাংশে যাই। এটা মুছে দিলাম। তাহলে আমরা এবার কি বুঝবো? সমতুল্য ভগ্নাংশ কি, পরিষ্কার। তাহলে এই সমতুল্য ভগ্নাংশ বুঝতে গেলে আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। পরিষ্কার? এইবার দেখো, আমি তোমার এই অঙ্ক কিন্তু তোমরা 4 করে দিলে, কি বলছে? 1/2 অংশ রং করি, তাই তো? তাহলে এখানে দেখো সমতুল্য ভগ্নাংশ কি জিনিস, এই উদাহরণটা আমরা দিয়ে বুঝবো। পরিষ্কার? তাহলে কি বলছে? 1/2 অংশ রং করতে হবে। তাহলে দেখো এর মানেটা কি, আমি বোঝার সুবিধার্থে এখানে লিখি নিচে 1/2 লিখলাম। এর মানে কি? 2 ভাগের 1 ভাগ রং করতে হবে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এর মানে কি? 2 ভাগের 1 ভাগ রং করবে, তাই তো? মানে দুটো করে নেবো, আর কটা রং করবে? একটা। তাহলে প্রথম ছবিটা দেখো, দুটো নিলাম, দুটো নিট বলছে, আর কটা রং করবে? একটা। তাহলে দুটো নিলাম, আর কটা রং করবে? একটা। করে দিলাম। এই ছবিটাই চলে এসে দুটো নেবো, কটা রং করবে? একটা। তাহলে দুটো নিলাম, কটা রং করবে? একটা। করে দিলাম। নিচের দুটো নেবো, কটা রং করবে? একটা। মানে যতক্ষণ বল থাকবে দুটো করে নেবো, আর কটা রং করবে? একটা। তাহলে করলাম। এখান থেকে এই ছবিটা হয়ে গেছে। এই ছবিটা দুটো নেবো, কটা রং করবে? একটা। তাহলে করো। দুটো নিলাম, একটা রং করলাম। এই দুটো নেবো, কটা রং করবে? একটা। পরিষ্কার? এই দুটো নেবো, কটা রং করবে? একটা। একইভাবে এই ছবিটা দিকে দেখো, দুটো নেবো, কটা রং করবে? একটা। দুটো নেবো, কটা রং করবে? একটা। এর মানে কি? 2 ভাগের 1 ভাগ, তাই তো? মানে 2 ভাগের 1 ভাগ রং করতে হবে। তাহলে দুটো নেবো, কটা রং করবে? একটা। দুটো নেবো, কটা রং করবো? একটা। পরিষ্কার? এইবার দেখো, এইটা আমি বোঝার সুবিধার্থে মুছে দিলাম এই দাগগুলো। তাহলে কি হবে দেখো, পরিষ্কার? তাহলে দেখো এখানে এগুলো কিন্তু তোমরা 4 করে দেবে, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। পরিষ্কার? এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস, ওই জন্য কিন্তু আমি প্রথমেই বললাম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে, নয়তো পরবর্তী ক্লাসে অসুবিধা হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এখানে দেখো এই জিনিসগুলো আমি মুছে দিই বোঝার সুবিধা। তাহলে জিজ্ঞাসা করি, আমি প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি যে এই ছবিতে কত কত অংশ রং করা আছে, তাই তো? তাহলে কত অংশ রং করা আছে? তাহলে অংশ মানে কি বুঝবে তুমি? ভাগ যোগ অংশ মানে ভগ্নাংশ, তাই তো? তাহলে অংশ বলছি, তাহলে অংশ মানে কি ভেবে নেবো? আমি ভগ্নাংশের কথা বলছি, তাই তো? তাহলে তুমি ভগ্নাংশ মানে কি জানো? ভাগ যোগ অংশ। তাহলে ভাগ দেখতে কিরকম হয়? এরকম। তাহলে নিচে কটা হয়? নিচে আমি কি বুঝবো? যে কবে ভাগ করলাম। তাহলে এখানে দেখো কটা বলা আছে? দুটো লিখলাম। আর কটায় আমি লাল রং করে দিই? একটাই। ওই জন্য কথা হবে এক। মানে যে কটা বলা আছে সেটা হবে নিচে, আর যে কটায় রং করলাম সেটা হবে উপরে। পরিষ্কার? তাহলে এইটা, এই ছবি মানে এইটা। একইভাবে এই ছবি মানে দেখো ভগ্নাংশ, তাই তো? তাহলে ভাগ। তাহলে নিচে কোনটা হবে? কটা বলা আছে? 1 2 3 4। তাহলে কত হবে? 4। আর রং করলাম কটায়? একটা দুটো লিখলাম বোঝার সুবিধার্থে। তাহলে এটা বোঝা গেল। একইভাবে তুমি এটা কি বলবে? ভগ্নাংশ মানে ভাগ, তো তার নিচে কটা হবে? কটা বলা আছে এখানে? কোনো 3 আর 3 6টা। আর কটায় রং করা আছে? 1 2 3। তাহলে উপরে কত হবে? 3 লিখে দিলাম। এইটাই চলে এসে দেখো তুমি বলবে ভাগ দিলাম, নিচে কটা হবে? বল কটা আছে দেখো, 4 আর 4 8। তাহলে এখানে কত লিখবো? 8 লিখলাম। এইবার দেখো উপরে আমি কি লিখবো? কটায় রং করা হয়েছে? তাহলে 1 2 3 4। তাহলে এখানে কটায় রং করা হয়েছে? 4। পরিষ্কার? এই ভগ্নাংশ, এই 1 2 2 4 3 6 4 8, এই ভগ্নাংশগুলোকেই কি বলা হবে? সমতুল্য ভগ্নাংশ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে এই ভগ্নাংশগুলোকে সমতুল্য ভগ্নাংশ বলে কেন? তাহলে সেই কারণটা আমরা একটু জেনে নিই। ওই জন্য কিন্তু আমি ছবি দিয়ে বুঝলাম। দেখো কি বললাম? এই ভগ্নাংশগুলোকে সমতুল্য ভগ্নাংশ বললাম, তাই তো? এই ভগ্নাংশগুলোর নাম কি? সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা তো সমতুল্য ভগ্নাংশ বুঝলাম, কিন্তু এর নাম কেন সমতুল্য তার মানেটা আমরা বুঝি। সম মানে তোমরা সকলে জানো কি? সমান, তাই তো? আর তুল্য মানে কি? তুলনা, তুলনা। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এই ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো? সমতুল্য ভগ্নাংশ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে সমতুল্য ভগ্নাংশ বলবো কেন? তাহলে সম মানে সমান, আর তুল্য মানে তুলনা। তাহলে এইবার আমরা অঙ্ক দিয়ে বুঝি। দেখো এখানে এই ছবিটা আমি বাদ দিচ্ছি, আর পরেরটাই চলে এসে দেখো এখানে আমি প্রথমে কত লিখে দিলাম? 1 2। তাহলে এখানে বোঝার সুবিধার্থে লিখি 1 2। তাহলে দেখো এটা এর মানে কি? 2 ভাগের 1 ভাগ। ভালো করে দেখো, 2 ভাগের 1 ভাগ মানে এই ছবিতে কিরকম তুমি প্রথমে কি করবে? এর মানে কি? তুমি 2 ভাগের 1 ভাগ রং করবে, মানে দুটো করে নেবে, আর কটা রং করবে? একটা। দুটো নিলাম, কটা রং করলাম? একটা। একইভাবে নিচেরটাই দেখো, দুটো নেবো, কটা রং করবো? একটা। দুটো নেবো, একটা রং করবো। তাহলে দেখো এর সাথে তুলনা করেই কিন্তু এই ছবিটাই পেলে। ওই জন্য বলছে তুলনা মানে তুল্য। বোঝা গেল? কারণ মানে এর সাথে আমরা তুলনা করেই কিন্তু এই ছবিটা পেয়েছি, ওই জন্য বলছে তুল্য অথবা তুলনা। এইবার দেখো এইটা আর এইটা সেম জিনিস, মানে একই জিনিস, ওই জন্য বলছে সমান। বুঝতে পারো নি? এর মানে কি? 2 ভাগের 1 ভাগ। তাই দেখো এইটা মানে কি? এইটা
2 ভাগের 1 ভাগ, তাই তো? মানে এই জিনিসটা মানে এইটা মানে কি দুটো সমান, ওই জন্য বলছি কি সমান মানে সম। তাহলে বোঝা গেল, এর সাথে এটা তুলনা করে পেলাম বলে তুল্য বলছে, মানে তুলনা। আর এইটার এইটা একই মানে সেম, সেম মানে কি সমান, ওই জন্য বলছে সম। তাহলে ওই জন্য এই ভগ্নাংশগুলোকে কি বলে? সমতুল্য ভগ্নাংশ বলে। পরিষ্কার? বোঝা গেল এটা? তার মানে 1-2, 2-4, 3-6, 4-8 এইগুলোকে সব সমতুল্য ভগ্নাংশ। এই অঙ্ক কিন্তু তোমরা আগে করে এসো। দেখো তুমি এখানে দেখো, এখানে কত আছে? 4। তাহলে এর সাথে 2 গুণ করলে দেখো 2 2 4, তাহলে হয়ে যাবে। তাহলে নিচে 2 করলাম, তাহলে উপরে কত গুণ করবো? 2। তাহলে দেখো 2 1 2। পরিষ্কার? এই অঙ্ক কিন্তু তোমরা আগে করে এসছো, কিন্তু এর যে কি ভগ্নাংশ বলে তুমি কিন্তু জানো না। ওই এখানে কিন্তু ওই জন্য আমি বলে দিলাম কি ভগ্নাংশ বলে, এগুলো সব সমতুল্য ভগ্নাংশ। তাহলে 2 দিয়ে গুণ করলে আমি এটা পাচ্ছি। তাহলে এখানে দেখো পরেরটা পেতে গেলে আমি দেখো নিচে কত গুণ করতে হবে? 6 আনতে হবে, মানে 3 2 6, মানে 3 গুণ করতে হবে। তাহলে উপরেও কত গুণ করবো? 3। তো দেখো 3 1 3, তাই ছিল 3-6, মানে এইটা আর ওইটা কি একই, আবার কি তুলনা করে পাচ্ছি, ওই জন্য বলছি সমতুল্য। পরেরটাই চলে এসো, 8 আনতে হবে নিচে। তাহলে এখানে কত গুণ করতে হবে? 4। তাহলে 4 2 8। তাহলে উপরে কত গুণ করতে হবে? নিচে যেহেতু 4 গুণ করলাম, তাহলে উপরেও 4 গুণ করতে হবে। তাহলে 4 1 4। তো তার মানে এইগুলো কি সব তুলনা করে ফেললাম, ওই জন্য বলছে তুল্য। সবাই কি সমান, মানে কি সম, সম, ওই জন্য কি বলছে সমতুল্য ভগ্নাংশ। পরিষ্কার? এটা তো বোঝা গেল। এইবার আমরা জানবো মিশ্র ভগ্নাংশ কি। পরিষ্কার? তাহলে ধরো আমি লিখলাম এখানে 2, তার নিচে লিখলাম 5-7, এটাও কি এক ধরনের ভগ্নাংশ। এইবার দেখো তুমি বলবে এটা 2, এটা তো কি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? এর আগে নামটা শোনোনি, ওই জন্য আমি মানেটা বলে দিচ্ছি। অখণ্ড সংখ্যা মানে মনে রাখবে যাকে খণ্ড করা যায় না। অখণ্ড মানে কি? যাকে খণ্ড মানে টুকরো টুকরো করা যায় না। মানে 2 মানে কি? দুটোই। পরিষ্কার? মানে ভাগ করছি না আমি, দুইটাই কি আমি কারোর মধ্যে ভাগ করছি না এখানে। এর মানে কি? 2 মানে কি? প্লেন 2। এটাকে আমি কারোর মধ্যে ভাগ করার মানে কি এইভাবে বোঝাতাম, এখানে এইভাবে দেওয়া আছে, ভাগ করা নেই, মানে 2 মানে কি 2। তাহলে এখানে কি ভাগ করা বোঝাচ্ছে না। পরিষ্কার? মানে এটা কি অখণ্ড, মানে এটাকে ভাঙা যাচ্ছে না। তাহলে এটা দেখো অখণ্ড সংখ্যা। কিন্তু পাশেরটা দেখো, এটা কি উপরে নিচে থাকা মানে আমরা কি বুঝবো? ভগ্নাংশ। তাহলে এটা অখণ্ড সংখ্যা আর এটা কি ভগ্নাংশ। তাহলে দুটো একসাথে মিলে থাকলে তাকে বলে মিশ্র। মিশ্র মানে মিলে থাকা। তাহলে এইরকম ভগ্নাংশকে কি বলে? মিশ্র ভগ্নাংশ। মনে থাকবে? তাহলে এইরকম ভগ্নাংশকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ বলে মানে যাতে অখণ্ড সংখ্যা আর এই ভগ্নাংশ মিশে থাকবে তাকে কি বলবো? মিশ্র ভগ্নাংশ। কেন বলে মিশ্র? মানে কি মিশে থাকা। পরিষ্কার? বোঝা গেল তাহলে কি জন্য বলছে। এইবার আমরা অঙ্কে প্রবেশ করবো। এইসবগুলো কিন্তু তোমার বোঝানোর জন্য বললাম। অঙ্কে কিন্তু এইগুলো ধারণা তোমাকে লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমার জানার দরকার, ওই জন্য কিন্তু আমি বলে দিলাম। পরিষ্কার? তাহলে এতক্ষণ ধরে আমরা কি জানলাম? সমতুল্য ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ কি, এইগুলো তো জানলাম। এইবার আমরা অঙ্কে ঢুকবো। তাহলে 110 পৃষ্ঠার আমরা একের পর থেকে অঙ্কটা লিখে নিই। ওপরে যেগুলো ছক পূরণ দেওয়া আছে ওইগুলো কিন্তু আমি করলাম না, এইগুলো তোমরা ভালো করে দেখলে ওইগুলো নিজেরাই পূরণ করতে পারবে। আর পরীক্ষায় শেষে কিভাবে আসবে সময় পেলে আমি আলোচনা করে দেবো। তাহলে কি বলছে দেখো, নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে, তাই তো? তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ এর মানেটা কি আমি আগে জেনে নিই। দেখো এই মাথারটাকে কি বলে? লব, আমরা জানি। আর নিচেরটাকে কি বলে? হর, আমরা জানি এটা। তাই তো? একটু আগে বললাম ওপরেরটা কি বলে? লব, আর নিচেরটাকে বলে হর, তাই তো? তাহলে দেখো এখানে হর কত? 4, লব কত? 21। তাহলে হরটা কি ছোট, তাহলে যে ভগ্নাংশের হর ছোট তাকে কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? তাহলে এই এখান থেকে এটাকে আমার কিসে নিয়ে যেতে বলছে? মিশ্র ভগ্নাংশ। মিশ্র মানে কি? যাতে অখণ্ড সংখ্যাও থাকবে আবার কি তাতে ভগ্নাংশও থাকবে, তাই তো? মানে মিশে থাকবে একসাথে, তাই তো? তাহলে এটাকে আমার করা যাক। তাহলে দেখো এত কিছু তোমার বোঝার দরকার নেই, তুমি দেখো এই জিনিসটার মানে কি। এই যে দাগ দেওয়া আছে, এই দাগ জিনিসটার মানে কি একটু আগে আমি তোমাকে বলে দিলাম। ভাগ কিরকম হয় দেখতে? এইরকম, তাই তো? তাহলে ভাগের ওই দাগটাই ভগ্নাংশে এইভাবে ব্যবহার করা হয়। পরিষ্কার? আর নিচে কত আছে? 4, আর 21টা কি ওপরে, তাই তো? তাহলে এখানে দেখো, তাহলে এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে? তাহলে এই দাগটার মানে এখানে কি বোঝাচ্ছে? ভাগ। তাহলে 21কে 4 দিয়ে কি করতে বলছে? এই দাগের মানে কি? ভাগ করতে বলছে। তাহলে 21কে 4 দিয়ে আমি কি করবো? ভাগ করবো। তাহলে চলো করা যাক। তাহলে 21কে কত দিয়ে ভাগ করবো? যেটাকে ভাগ করতে হয় সেটা বসে ধারে, আর 4টা যেটাকে ভাগ করতে হয় সেটা বসে মিডিলে, আর এইটা বসবে কোথায়? ধারে। তাই তো? এই দাগটার মানে কি? ভাগ করতে বলছে। দাগটার মানে কি? ভাগ, তাই তো? তাহলে ওই ভাগ করছি। তাহলে তাহলে দেখো এখানে একটা নিলে কি ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। এইবার দেখো তাহলে আমি 4-এর নাম করবো। তাহলে দেখো 4 5 20, 4 6 24, তাই তো? তাহলে 6বার নিলেই বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কবার নেবো? 5বার। তাহলে 4 5 কত হয়? 20। পরিষ্কার? তোমরা কিন্তু ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এবার এই দিক থেকে করতে হয়, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 আর 2 মিলে গেলে কি হয়? 0। দেখো মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত ভাগটা শেষ। তাহলে আমি কি পেলাম? 5। এখানে বোঝার সুবিধার্থে লিখে রাখলাম। পরিষ্কার?
5 করতে 5 লিখে রাখলাম। এইবার দেখো এখনো তো এক আছে, এই এককে কি করতে বলছে, 4 দিয়ে কি করতে বলছে, ভাগই তো করছিলাম। তাহলে এর মানে কি, এই যে নিচে আগালে এককে এখনো কি 4 দিয়ে কি করতে বলছে, এখানে কি করছিলাম আমি ভাগ, তাহলে এককে 4 দিয়ে আমি কি করছি ভাগ। তাহলে এইটাকে আমি লিখবো কিভাবে, এরকম দাগ দিয়ে কিভাবে লিখবো, তুমি মনে রাখবে এখানে যেটা থাকবে সেটা বসবে উপরে, আর এখানে যেটা থাকবে সেটা বসবে ধারে। পরিষ্কার? কিভাবে লিখলাম, এখানে দেখো তুমি মনে রাখবে এখানে যেটা হবে সেটা লিখবো এখানে, আর এখানে যেটা থাকবে সেটা লিখবো দাগের উপরে, আর এই 4টা লিখবো নিচে। পরিষ্কার? আর একটু আগে তো তোমাকে আমি দেখালাম যে মিশ্র ভগ্নাংশ কি জিনিসটা। তাহলে এই 5টা কি এখানে কিন্তু অখণ্ড সংখ্যা। অখণ্ড মানে কি, যাকে খণ্ড মানে ভাগ করা যায় না, মানে খণ্ড খণ্ড টুকরো টুকরো করা যায় না। পরিষ্কার? আর এই পাশেরটা কি ভগ্নাংশ, এটাতে তো তাহলে এটা অখণ্ড সংখ্যা, আর এটা কি ভগ্নাংশ, মানে মিশে আছে দুটো, ওই জন্য বলছি কিন্তু মিশ্র। পরিষ্কার? তাহলে মিশ্র ভগ্নাংশ করতে গেলে এই দাগটার মানে কি বললাম আমরা এতক্ষণ ধরে, ভাগ। পরিষ্কার? তাহলে 21কে 4 দিয়ে ভাগ করলাম, এই হলো। তাহলে 5 করতে 5। এইবার দেখো নিচে কত আছে 1, তাই তো? তাহলে এটাকে এখনো কি 4 দিয়ে ভাগ করতে বলছে, মানে 1কে এখনো 4 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে ভাগ আমরা জানি কিরকম হয়, এরকম হয়, জানি। এবার দেখো যা দিয়ে ভাগ করতে হয় সেটা বসে কোথায়, নিচে। তাহলে এখানে আমি কি দিয়ে ভাগ করছি, 4, ওইটাই লিখলাম। আর কাকে ভাগ করতে হবে এখনো, 1কে। শূন্যর কিন্তু সাইডে দাম নেই, এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে কাকে ভাগ করছি, 1কে। তাহলে এই 1টা কোথায় লিখবো, উপরে। ওইটাই কিন্তু এই 5 করতে 5 লিখলাম, আর এইটাই কিন্তু এই ধারে লিখে দিলাম। বোঝা গেল? তাহলে এটা কিভাবে এসছে। তাহলে পরে অঙ্কগুলো কিন্তু ডিটেলসে বলবো না, তোমার এত ডিটেলসে হওয়ার দরকার নেই। তুমি মনে রাখবে এইটা করতে এটা বাজবে, আর এখানে একটা দাগ দেবে, এইটা যাবে দাগের মাথায়, আর এইটা বাজবে নিচে। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এইটাই কি আমার মিশ্র ভগ্নাংশ। কেন বলছে, কারণ এটা কি অখণ্ড সংখ্যা, আর এটা কি ভগ্নাংশ, মানে দুটো একসাথে মিশে আছে, তাই তো? তাহলে একে কি বলা হবে, মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল এটা? আর অপরকৃত ভগ্নাংশ কি, যার হর ছোট। বোঝা গেল? তাহলে এটা, তাহলে খত দেখে যাও যে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দেখার অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, ওই একই বলছে, অপরকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, তাই তো? এবার দেখো তোমাকে এই দাগটা মানেই, একটু আগে আমি কি বলে দিলাম, এই দাগটা মানে কিরকম, এইরকম, মানে এই দাগটা মানে এক কথায় আমি কি বলবো, ভাগ। তাহলে এর মানে কি, যেটা দেওয়া আছে 27কে 5 দিয়ে কি করতে বলছে, ভাগ করতে বলছে। তাহলে চলো করা যাক। তাহলে এই হচ্ছে 27, এটাকে আমি কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো, দুটো। এবার দেখো 5 5 25, 5 6 30, তাহলে যাচ্ছে 6বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কবার নেবো, 5বার। তাহলে 5 5 কত হয়, 25, আর শেষে কি করতে হয়, বিয়োগ। পরিষ্কার? এবার দেখো 7 থেকে 5 বার দিলে 2, 2 আর 2 মিলে গেলে 0, মাথার থেকে আর কিছু নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? বোঝা গেল? ভাগ কিন্তু তোমরা বারবার বলছি জানো, ওই জন্য আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি না। পরিষ্কার? তাহলে এইটাকে লিখলে কি হবে, প্রথমে 5 করতে 5 লিখবো, আর এখানে কি দেবো, দাগ। শেষে যেটা থাকবে সেটা বসবে মাথায়, আর এখানে যেটা থাকবে সেটা বসবে নিচে। কেন হয় কিন্তু এর আগের অঙ্কের কারণ বোঝালাম। পরিষ্কার? বোঝা গেল? এই জিনিসটার মানে কি, 2কে 5 দিয়ে এখন কি করতে বলছে, ভাগ করতে বলছে। তাহলে ভাগ দেখতে কিরকম হয়, এরকম, তাই তো? 5 করতে তো 5 লিখে দিলাম। এবার দেখো এই জিনিসটা মানে কি, এই 2কে এখনো 5 দিয়ে কি করতে বলছে, ভাগ করতে বলছে, তাই তো? তাহলে ভাগ দেখতে এরকম হয়। তাহলে যা দিয়ে ভাগ করতে হয় সেটা বসে কোথায়, নিচে। তাহলে এখানে কি দিয়ে ভাগ করছে, 5, তাহলে এখানে নিচে কত বসবে, 5। আর কাকে ভাগ করতে হবে, 2কে, তাহলে এটা কোথায় বসবে, উপরে। পরিষ্কার? 2 এর 5, এটাই এই ধারে লিখলাম। বোঝা গেল? এইভাবে এসে। তাহলে আমরা গদ্যকের অঙ্কে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ্যকের অঙ্কটা লিখে দিলাম। ওই সেম জিনিস কি করতে বলছে, এই চিহ্নটার মানে কি, ভাগ, তাই তো? তার মানে এই 38কে 5 দিয়ে কি করতে বলছে, আমার ভাগ করতে বলছে। তাহলে করবো। তাহলে 38 লিখবো ভেতরে, আর 5টা লিখবো কোথায়, ধারে। পরিষ্কার? একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো। এ কিন্তু তুমি বারবার বলছি, ভাগ কিন্তু তুমি জানো, এখানে আমি ডিটেলস আলোচনা করছি না। আর যদি না জানো তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, ওখানে আপলোড করা আছে, সোজা হবে। তাহলে এখানে আমি 5-এর নামটা করবো, তাহলে 5 7 35, 5 8 40, তাহলে 8 বার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কবার নেবো, 7 বার। তাহলে 5 7 35, আর শেষে কি করতে হয়, বিয়োগ। তাহলে চলো করা যাক। 8 থেকে 5 বার দিলে 3, 3 আর 3 মিলে গেলে কি হয়, 0 দিলাম, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত লিখবো আমি, 7। পরিষ্কার? এইবার দেখো এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে, 3কে 5 দিয়ে কি করতে বলছে, ভাগ করতে বলছে। তাহলে ভাগ চিহ্নটা কিরকম হয় আমরা জানি, এইরকম দিলাম। এইবার দেখো এই নিচে কোনটা বসে, যা দিয়ে ভাগ করতে হয়, আমি কি দিয়ে ভাগ করছি, 5। তাহলে এখানে কত বসবে, 5। আর কাকে ভাগ করতে হবে, 3কে, তাহলে যা দিয়ে ভাগ করতে হয় সেটা কোথায় বসে, উপরে। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এইটাই কিন্তু এই অঙ্কটার উত্তর। বোঝা গেল? সিম্পল জিনিস। তুমি মনে রাখবে এক কথা, এখানে যা বসবে এটা বসবে, তারপর দাগ দেবে, নিচে যেটা থাকবে সেটা বসবে উপরে, আর শেষে যেটা থাকবে এখানে এটা বসবে এখানে। পরিষ্কার? সিম্পল জিনিস। তাহলে আমরা ঘর দেখে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর থেকে অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, 54 7 দিয়ে। এই দাগটার মানে কি, তোমাকে একটু আগে বলে দিলাম, এই দাগটার মানে কি, ভাগ। পরিষ্কার? তাহলে 54কে 7 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে চলো করা যায়। তাহলে আমি এখানে লিখবো 54, আর এখানে লিখবো কত, 7। দেখো একটা নিয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো। এবার দেখো নামটা পড়তে হবে, ভাগ আমি ডিটেলসে বলছি। তাহলে 7 7 49, 27 56, তাহলে 8 বার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কবার নেবো, 7 বার। 7 7 কত, 49, আর শেষে কি করবো, বিয়োগ।
তাহলে এইভাবে করতে হবে। এই দেখো উপর এই দিক থেকে করতে হবে বিয়োগ, তাহলে উপরে 4 নিচে 9, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত হবে 1, তাহলে 14 থেকে 9 বাদ দিলে 5। এবার এই একটা মনে রাখবে এর সাথে নিচে নিচে যোগ হয় কোনার সাথে, তাহলে 4 আর 1 কত হয় 5, বোঝার সুবিধার্থে লিখো। তাহলে 5 আর 5 মিলে গেলে কি হয় মনে রাখবে 0, মিলে গেলে তো বিয়োগ অঙ্কে 0 হয়, বোঝা গেল। তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি 7। আর এখানে আর একটা কথা বলে দিই, মাথার থেকে আর কিছু নামানোর আছে নেই, তাহলে এই পর্যন্ত এই ভাগটা শেষ, বোঝা গেল। তাহলে এইটা কি লিখবো 7 করতে 7, এবার এখানে একটা দাগ দেবো, তাই তো। এর মানে কি এটা 7 করতে তো 7 লিখলাম, এবার এই নিচে 5 পড়ে আছে, এই জিনিসটা মানে কি 5কে 7 দিয়ে এখন কি করতে বলছে ভাগ করতে বলছে, তাহলে ভাগ তো দেখতে এরকম হয়, তাহলে নিচে কি বসবে যা দিয়ে ভাগ করছে, তাহলে কি দিয়ে ভাগ করছে এখানে 7 দিয়ে, তাহলে এখানে তাই বসবে। আর কাকে ভাগ করতে হবে 5কে, তাহলে এই 5টা কোথায় বসবে ওপরে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু এসছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে 51, তারপর দাগ দিয়ে 8, তাই তো। এর মানে কি এই দাগটার মানে কি ভাগ, তাই তো। তাহলে 51কে 8 দিয়ে কি করতে বলছে ভাগ, তাহলে চলো করা যাক। তাহলে এই তাহলে 51টা কোথায় লিখবো আমি ধারে, পরিষ্কার। আর এইটা কোথায় লিখবো 8টা, এখানে তোমরা ভাগ করতে জানো, পরিষ্কার। এবার দেখো এই 51 করতে 51 লিখলাম আর 8 করতে 8 লিখলাম, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। মানে এই দাগটার মানে কি ভাগ বোঝাচ্ছে, তাহলে এই 51কে আমি 8 দিয়ে ভাগ করছি, পরিষ্কার। মানে যেটা প্রথমে থাকে সেটা মিডিলে হয়, আর এটা ধারে বসে তোমরা জানো। তাহলে এখানে আমরা কটার নামটা বলবো 8-এর নামটা। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো 2টো, তাহলে নামটা পড়া যাক। তাহলে চলো নামটা পড়া যাক, তাহলে আমি এখানে কত নামটা বলবো 8-এর নামটা, তাহলে চলো পড়া যাক। তাহলে আমি পড়ি 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, তাহলে 7 বার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি নেবো না, তাহলে ওর আগেরটা নেবো কবার 6 বার। আর 6 বার নিলে কত হয় 6 8 48, আর শেষে কি হবে বিয়োগ করতে হয় তোমরা জানো, এদিক থেকে করতে হয়। তাহলে উপরে 1 নিচে 8, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1, তাহলে 11 থেকে 8 বার দিলে কত হয় 3 দিলাম। এবার এই একটা দেখো এর সাথে যোগ হয়, তাহলে 4 1 আর এই 4 যোগ করলে মিছে মিছে কত হয় 5 লিখলাম। 5 থেকে 5 বার দিলে কি হয় 0। এবার দেখো মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত যে ভাগ কিন্তু তোমরা জানো, বারবার বলছো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে আমি কত পেলাম 6, পরিষ্কার। এইবার দেখো 6 করতে 6 পেলাম। এইবার দেখো এখানে এই জিনিসটাই শেষে যেটা পড়ে আছে এর মানে কি বোঝাচ্ছে 3কে 8 দিয়ে কি করতে বলছে মানে ভাগ করতে বলছে, তাই তো। তাহলে ভাগ মানে কিরকম হয় দেখতে, এরকম লিখলাম। এইবার দেখো যা দিয়ে ভাগ করতে হয় সেটা নিচে বসে, তাহলে এখানে আমি কি দিয়ে ভাগ করছি 8 দিয়ে, তাহলে সেটা নিচে নিচে বসবে। আর আমি কি কাকে ভাগ করছি 3কে, তাহলে এই 3টা কোথায় বসবে ওপরে, পরিষ্কার। সিম্পল জিনিস, তোমার এত ভাবার দরকার নেই। এটা করতে এটা লিখবে দাগ দিয়ে দাগ, আর এইটা যেখানে হবে এইখানে, আর এইটা এখানে, পরিষ্কার। প্রত্যেক অঙ্কের সেম, বোঝা গেল এটা। তাহলে আমরা কিন্তু 111 পৃষ্ঠারে 3-এর ক দাগের অঙ্কটা লিখে নিলাম। ওই যে ছক পূরণ অঙ্কগুলো দেওয়া আছে ওইগুলো কিন্তু আমি করে দিলাম না, ওইগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, আমি বুঝিয়ে দিচ্ছি পারবে আশা করি। কি বলছে চলো পড়া যাক। কি বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, পরিষ্কার। আগের পৃষ্ঠারে আমরা কি করেছিলাম অপ্রকৃত থেকে মিশ্র এসেছিলাম, মানে উল্টো। এই পৃষ্ঠারে বলছে উল্টো, মানে আগের পৃষ্ঠায় আমরা কি বললাম অপ্রকৃত থেকে মিশ্র আসলাম, মিশ্র ভগ্নাংশে, কিন্তু এই পৃষ্ঠায় উল্টো বলছে মিশ্র থেকে অপ্রকৃত যেতে বলছে। তাহলে দেখো এই অঙ্ক কিভাবে করতে হয়। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি কি দিতে হয় সমান সমান দিলাম। এবার দেখো এই দাগ করতে দাগ দিয়ে দিলাম, 7 করতে 7, পরিষ্কার দিয়ে দিলাম। এইবার দেখো তুমি মনে রাখবে এর সাথে এর কি হবে গুণ হবে, তাহলে 3 সাথে এর সাথে এর কি হবে গুণ হবে, তাহলে দেখো 3 গুণ কত 7, তাহলে এখানে কি লিখবো 3 গুণ 7, বোঝা গেল বুঝতে পারো। প্রথমে দেখো এই দাগ করতে এখানে দাগ লিখলাম 7 করতে 7। এইবার দেখো তুমি মনে রাখবে এই দুটো গুণ হবে আর মাথাটা যোগ, তাহলে কি লিখবো 3 গুণ কত 3 গুণ 7 লিখলাম, এই দুটো গুণ করলাম। তারপর কি হবে যোগ 5, তাই তো। এই দুটো গুণ হলো আর মাথায় কত হবে 5, তাহলে 5টার সাথে কি করবো যোগ করবো, তাহলে কি লিখবো যোগ 5, পরিষ্কার। মানে এই দুটো গুণ, তাহলে কি লিখলাম 3 গুণ 7 লিখলাম, আর 5টা কি করবো 5, এই 5টা কি করবো যোগ করবো, পরিষ্কার। বোঝা গেল এইগুলো তার মানে তুমি মনে রাখবে এই দুটো গুণ হবে আর মাথাটা যোগ হবে, পরিষ্কার। বোঝা গেল এটা। এইবার দেখো তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, এই দাগ করতে দাগ 7 করতে 7। এইবার দেখো এবার এখানে কি আসবে গুণ আসে আর এখানে কি যোগ। এবার তুমি বলবে আমি প্রথমে কার কাজ করবো, উপরেরটা দেখি কি সরল অঙ্ক, এ কিন্তু তোমরা ফোরে করে এসছো। কি নিয়ম লাগে বদমাস, পরিষ্কার। এখানে বদমাস নিয়মের কথা ভাবতে হবে না, আমি এমনি বোঝানোর জন্য বলছি যে আগে কেন কোন কাজটা করবো, পরিষ্কার। তাহলে এখানে দেখো প্রথমে কার কাজ হয় বলছে এম, এম মানে কি গুণ, তাহলে এখানে দেখো যোগ আসবে আর কি আসবে গুণ, তাহলে যোগ আর গুণের মধ্যে কার কাজ আগে হয় এখানে বল দিয়ে, এম মানে গুণ, এ মানে যোগ, আর এস মানে বিয়োগ, তাহলে কার কাজ আগে হবে এম মানে গুণের কাজ, তাই তো। আর অথবা তুমি সোজা ভাষায় এইভাবে মনে রাখবে এইটা যেহেতু প্রথমে আছে তাহলে এর কাজটাই আমি আগে করবো, তাহলে এর কাজটাই করবো আমি। তাহলে দেখো 3 আর 7 কি করতে বলছে গুণ, আগে কার কাজ হয় যোগ আর গুণের মধ্যে আগে কার কাজ হয় গুণের কাজ, তোমাদের আগেই আমি পরে শিখে এসেছি, পরিষ্কার। তাহলে এখানে দেখো 3 আর 7 কি করতে বলছে গুণ, আর তুমি এইভাবে ভাববে এটা যেহেতু প্রথমে দেওয়া আছে তাহলে এইটার কাজই আমি আগে করবো, পরিষ্কার। তাহলে দেখো 3 সাথে কত হয় 21 লিখো, কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ 5 করতে 5 লিখলাম।
3 সাথে 21 লিখলাম, তাহলে যোগ করতে যোগ, 5 করতে 5, দাগ করতে দাগ দিলাম, 7 করতে 7, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, দাগ করতে দাগ, 7 করতে 7 লিখলাম। এইবার দেখো এটা তো হয়ে গেছে, বোঝার সুবিধার তো কেটে দিলাম। তাহলে এইটা কি করতে বলছে দেখো, 21 আর 5 কি করতে বলছে যোগ, তাহলে 21 আর 5 যোগ করলে কত হয় 26, বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত 26 এসে। আমরা আগের বার কি করেছিলাম, এটা দেওয়া ছিল, এইটাকে আমরা ভেঙে কিভাবে এনেছিলাম, এইভাবে এনেছিলাম, পরিষ্কার। তাহলে আমরা কি শিখলাম, যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আনতে গেলে, কেন অপ্রকৃত বলছে দেখো, এখানে হর কত 7, মানে ওই উপরেরটার থেকে নিচেরটা ছোট, ওই জন্য আর কি বলছে অপ্রকৃত ভগ্নাংশ, বোঝা গেল। আর এখানে দেখো, তাহলে আমরা মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসতে গেলে কি মনে রাখবো, যে প্রথমে এই দুটো গুণ হবে, তাই করলাম, তাহলে 3 গুণ 7 লিখলাম, এটা তো লিখলাম। এইবার এই মাথার 5টা কি হবে যোগ, মাথার 5টা কি করলাম যোগ, পরিষ্কার। আর এখানে এই কাজটা কেন আগে হলো তুমি মনে রাখবে, এখানে যেহেতু এটা প্রথমে আছে তাহলে ওই জন্যই করলাম। আর যদি কারণ, অরিজিনাল কারণ কি, ওই বদমাশ নিয়ম থেকে কিন্তু আসছে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা খত দেখে যাই, এরপরে অঙ্কগুলো কিন্তু আমরা এত ডিটেলস আলোচনা করবো না, বোঝা গেল। তাহলে আমরা খত দেখে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু খত দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন নিচে দিলে কি দিতে হয় সমান, পরিষ্কার। তাহলে দেখো এই দাগ করতে একটা দাগ দিলাম, নিচে 3 করতে 3, এই তো 3 করতে 3। এইবার তুমি মনে রাখবে এটার সাথে এটা কি হবে গুণ, তাহলে 12 গুণ কত 3 লেখো, দেখে দেখে একবার 12 গুণ 3, তুমি কিন্তু উল্টোও লিখতে পারো, 3 গুণ 12 কোনো অসুবিধা নেই, 12 গুণ 3 লিখলাম। তাহলে এই দুটো হয়ে গেছে, যোগ কত লিখবো, মাথারটা কি হবে যোগ, তাহলে যোগ কত 2 লিখলাম। এরপরের লাইনে দেখো কি লিখবো, সমান সমান দিয়ে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান, দাগ করতে দাগ, নিচে 3 করতে 3, তাহলে দেখো এই দুটো হলো 12 আর 3 কি করতে বলছে গুণ, তাহলে 3 12 কত হয় 36 লিখলাম। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, 2 করতে 2 লিখলাম। এরপরে আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এবার তুমি বলবে এখানে আমি যোগ আগে করছি না কেন, গুণ করছি কেন আগে, এ কিন্তু কি সরল অঙ্ক, উপরেরটা সে বদমাশ নিয়ম থেকে আসে, অত তোমার ভাবার দরকার নেই। তুমি মনে রাখবে এটা প্রথমে আছে, ওই জন্য আমি প্রথমে করছি, এইভাবে ভাববে সোজা করে। তুমি যদি বদমাশ নিয়মের কথা ভাবো তাও কিন্তু হবে, বোঝা গেল। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান দিতে, দাগ করতে দাগ, নিচে 3 করতে 3। এবার দেখো উপরে এই 36 আর 2 কি করতে বলছে যোগ, 36 আর 2 যোগ করলে কথা 38 লিখে দেবে, বোঝা গেল। তাহলে এটা, তাহলে আমরা গদ দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে ওই একই কাজ, তাই তো। তাহলে এটাকে আমি কি করবো, প্রথমে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান দেবো, এই দাগ করতে দাগ, ওই প্রথম অঙ্কটাই কিন্তু ডিটেলসে বোঝালাম, মানে ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি। 2 করতে এখানে 2 দেবে, পরিষ্কার। এবার দেখো তুমি মনে রাখবে এর সাথে এটা কি হবে গুণ, তাহলে 33 গুণ 2 লিখলাম, 33 গুণ 2 লিখলাম, পরিষ্কার। এবার দেখো মাথায় কত পড়ে আছে 1, তাহলে এই একটা এর সাথে কি করবো যোগ, তাহলে যোগ কত, পরিষ্কার। পরের লাইনে তাহলে এইটাই করবো, মানে এর সাথে এটা গুণ করলাম, দেখো এর সাথে এটা গুণ, তাহলে 33 গুণ 2, আগে পরে দিলে যায় আসে না, তাহলে 33 গুণ লিখলাম, যোগ কত 1, তাই লিখলাম, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে লিখে দেবো সমান সমান, দাগ করতে দাগ, নিচে 2 করতে 2। এবার দেখো এই দুটো 33 আর 2 কি করতে বলছে গুণ, তাহলে গুণ করে দেখবে 33 আর 2 গুণ করে দেখবে 66 হবে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে কত হলো 66 লিখলাম। কত হয়ে গেল আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, 1 করতে 1 লিখলাম। পরের লাইনে যেতে লিখে দেবো সমান সমান, দাগ করতে দাগ, 2 করতে 2। আর এই দুটো উপরের দুটো কি করতে বলছে 66 আর কি করতে বলছে যোগ, তাহলে 66 আর 1 যোগ করলে কত হয় 67, পরিষ্কার। এই অঙ্কগুলো কিন্তু তোমরা জানো ডিটেলসে, ওই জন্য কিন্তু আমি এখানে ফালতু সময় নষ্ট করে লাভ করছি না, এমনি ভিডিও লম্বা হয়ে গেছে, পরিষ্কার। এইগুলো কিন্তু তোমরা বোঝো, ওই জন্য আমি ফালতু সময় নষ্ট করছি না। তাহলে ঘর থেকে যাওয়া যাক, এটা মুছে দিলাম, ঘর থেকে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করে যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হবে সমান সমান দিলাম। তাহলে এখানে দেখো প্রথমে এই দাগ করতে এই দাগ দেবো, নিচে 33 করতে 33 দেবো, পরিষ্কার। এবার তুমি জানো এটার সাথে এটা কি হয় গুণ, তাহলে কত লিখবো 3 গুণ 33, তাহলে লেখো 3 গুণ 33 লিখলাম। তারপর যোগ দিয়ে কত লিখবো 1, তাহলে লেখো, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, দাগ করতে দাগ, 33 করতে 33 নিচে দিলাম। দেখো এই দুটো কি করতে বলছে 3 আর 33 কি করতে বলছে গুণ, তাহলে 33 এর সাথে 3 গুণ করলে কত গুণ করে নেবে এখানে এরকম ভাবে, 3 3 9, 3 3 9, তাহলে কত হলো 99 লেখো, দিলাম। কত হয়ে গেল আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, 1 করতে লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান, দাগ করতে দাগ, 33 করতে 33। এবার দেখো এই উপরে একটা কি করতে বলছে 99 আর কি যোগ করতে বলছে, তাহলে 99 আর 1 100, তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। এত ডিটেলসে কিন্তু আমি বলছি না, কারণ প্রথম অঙ্কগুলোই আমি ডিটেলসে বুঝিয়েছি, পরিষ্কার। আর ইয়ে কিন্তু খুব সোজা জিনিস, তার মানে তুমি মনে রাখবে এই দুটো গুণ করতে হবে আর মাথাতে যোগ করতে হবে, পরিষ্কার। তাহলে এটা বুঝে গেল। তাহলে উমর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু উমর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার কি বলছি চলো, তাহলে এইটাকে আমার কি করতে হবে মিশ্র তোমার অপ্রকৃত ভগ্নাংশে লিখতে হবে, তাই তো। তাহলে চলো করে যাক, এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে দিতে হয় সমান সমান দিলাম, দাগ করতে দাগ, 3 করতে 3 দিলাম। এবার দেখো এইটার সাথে এটা গুণ হবে, তাহলে কি লিখবো 6 গুণ 3 দেখো, যোগ কত লিখবো 5, পরিষ্কার। এবার দেখো এর পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে সমান সমান দিলাম। তাহলে এই দুটো প্রথমে ঠিক আছে, দাগ করতে দাগ দিই, দাগ করতে দাগ, 3 করতে 3। এবার দেখো এই দুটো কি করতে হচ্ছে কোন, তাহলে 6 3 কত 18 লিখলাম। কত হয়ে গেল আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ,
পাস করতে পাস লিখলাম। পরের লাইনে যদি গেলে সমান সমান দাগ করতে দাগ, নিচে 3 করতে 3 দিলাম। এবার দেখো উপরেরটা কি করতে বলছে 18 আর 5 কি করতে বলছে যোগ, তাহলে 18 আর 5 কত হয় 23। তাহলে এইটাই উত্তর, বোঝা হলো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু একদম সোজা। তাহলে আমরা চক দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চক দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয় সমান সমান আমরা জানি, তাই তো। দাগ করতে দাগ, 6 করতে 6। এবার তুমি জানো এটার সাথে এটা কি হয় গুণ, তাহলে কি লিখবো 3 গুণ 6 পরিষ্কার। 3 গুণ 6 মানে এটা লিখলাম, যোগ কত লিখলাম। পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান দাগ করতে দাগ, নিচে 6 করতে 6। এবার দেখো উপরের দুটো কি করতে বলছে গুণ, তাহলে 3 6 কত 18 লিখলাম। হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। যোগ করতে যোগ, পাস করতে পাস পরিষ্কার। এরপরে আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ, বোঝা হলো। তাহলে পরের লাইনে যেতে কি দেবো সমান সমান দাগ করতে দাগ, নিচে 6 করতে 6। এবার দেখো এই উপরের দুটো কি করতে বলছে 18 আর 5 কি করতে বলছে যোগ, তাহলে 18 আর 5 কত 23 লিখলাম। তাহলে এই পর্যন্ত উত্তর। তাহলে এই অঙ্কটার উত্তর কত 23 এর 6, বোঝা হলো এটা। তাহলে আমরা 6 দাগে যাই, এটা মুছে দিলাম। কিন্তু 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। 6 দাগের অঙ্কটা ওই একই অঙ্ক, কি বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে দিতে হয় সমান সমান দাগ করতে দাগ দিলাম, নিচে এই 12 করতে 12 পরিষ্কার। এবার তুমি জানো এটার সাথে এটা কি হবে গুণ, তাহলে কি লিখবো 4 গুণ 12 লেখো পরিষ্কার। তারপর কি দেবো যোগ কত 7 লেখো পরিষ্কার, বোঝা গেলো। তাহলে পরের লাইনে যদি দিলে সমান সমান দাগ করতে দাগ, 12 করতে 12 লিখলাম। তাহলে এইবার দেখো এই দুটো 4 আর 12 কি করতে বলছে গুণ, তাহলে 4 12 কত হয় 48 লিখলাম। 4 12 কত হয় 48 লিখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, 7 করতে 7 লিখলাম। তাহলে এরপরে আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান দাগ করতে দাগ, 12 করতে 12। এবার দেখো উপরেরটা কি করতে বলছে 48 আর 7 কি করতে বলছে যোগ, তাহলে 48 আর 7 যোগ করে নেবে, ধারে 55 হবে। দেখো 8 আর 7 15, 15 5 হাতে 1 দিলাম, তাহলে 4 একে 5, তাহলে কত হলো 55। তাহলে এইভাবে করবে পরিষ্কার, বোঝা গেল এটা। তাহলে আমরা ভর্তির জোর দেখে যাবো, এটা মুছে দিলাম। আমরা কিন্তু ভর্তির জোর দেওয়ার অঙ্কটা লিখে নিলাম। এবার চলো কি বলছে করা যাক। এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয় আমরা জানি সমান সমান এই দাগ করতে দাগ, নিচে 8 করতে 8 দিলাম। দেখো এর সাথে এটা গুণ হয়, তাহলে কি লিখবো 10 গুণ 8 পরিষ্কার। কত হয়ে গেছে আমার এই পর্যন্ত। তারপর এটা কি লিখবো যোগ 5 দেখো। তাহলে পরের লাইনে যদি কি দেবো সমান সমান দাগ করতে দাগ, 8 করতে 8। এবার দেখো এই দুটো কি করতে বলছে 10 আর 8 কি গুণ, তাহলে 8 10 কে 80 কত হয়ে গেল এই পর্যন্ত। যোগ করতে যোগ, 5 করতে 5 লিখলাম। তাহলে পরের লাইনে যদি গেলে আবার সমান সমান দাগ করতে দাগ, 8 করতে 8। এবার দেখো উপরেরটা 80 আর 5 কি করতে বলছে যোগ, তাহলে 80 আর 5 যোগ করলে কত হয় 85 লিখলাম। তাহলে এইটার উত্তর কিন্তু এইটাই, বোঝা ভালো এটা। তাহলে আমরা ঝড় দাগে যাক, তাহলে ঝড় দাগে যাওয়া যাক। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঝড় দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যদি লিখে দিতে হয় সমান সমান দাগ করতে দাগ, 8 করতে 8 দেখো। এবার এই 8টা নিয়ে নিলে আমরা জানি এর সাথে এটা কি হয় গুণ, তাহলে কি লিখবো 15 গুণ 8 লিখবো। 15 গুণ 8 লিখলাম। তাহলে এর সাথে এটা গুণ হয়ে যাবে, এর মাথাটা কি হবে যোগ, তাহলে যোগ কত 3 দেখো। তাহলে পরের লাইনে যদি লিখে দেবো সমান সমান দাগ করতে দাগ, 8 করতে 8 তাই তো। এবার দেখো এইটা নেবো আমি, তাহলে 15 আর 8 কি করতে বলছে গুণ, তাহলে 8 আর 15 গুণ করলে কত হয় গুণ করো ধারে, সিম্পল জানি। দেখো 5 5 40, তাহলে 4 আর 0, তাহলে এই শূন্যটা কোথায় পাবে এখানে, আর এই 4টা কোথায় পাবে মাথায় যাবে। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। গুণ ভাগ কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। দেখো 8 একে 8 আর মাথাটা কি হয় যোগ, তাহলে 8 আর 4 12, তাহলে কত হলো 120 লেখো। তাহলে আমার কত হয়ে গেছে এই পর্যন্ত। যোগ করতে যোগ, 3 করতে 3 লিখলাম। তাহলে পরের লাইনে যদি লিখে দিতে হবে সমান সমান দাগ করতে দাগ, 8 করতে 8। এবার দেখো এই মাথাটা 120 আর 3 কি করতে বলছে যোগ, তাহলে 120 আর 3 যোগ করলে কত হয় 123 বোঝা গেল। তাহলে এইগুলো কিন্তু সেম জিনিস, বোঝা গেল। মানে আমরা কিন্তু প্রথম অঙ্কগুলো মোটামুটি ডিটেলসে বোঝালাম পরিষ্কার। আর এ কিন্তু খুব কিন্তু কঠিন না, মানে তুমি মনে রাখবে দাগ করতে প্রথমে দাগ দেবে, আর কি দিতে হবে 8 করতে 8 নিচে, আর এইটার সাথে এটা গুণ হবে, আর মাথাটা কি হবে যোগ পরিষ্কার। আর এইটার কাজ আগে করছে কেন, এই নিয়মটা করতে গেলাম বদমাশ নিয়ম থেকে পরিষ্কার। আর তুমি সোজা ভাষায় এইভাবে ভাবতে পারো, যেহেতু এইটা প্রথমে আছে তাহলে এর কাজটাই প্রথমে করবো পরিষ্কার, এইভাবে সোজা করে ভাববে, বোঝা গেল। তাহলে আজ আমরা কি কি জানলাম, ভগ্নাংশ কি, ভগ্নাংশ কত প্রকার, মানে সমতুল্য ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এইগুলো জানলাম। মিশ্র ভগ্নাংশ পরিষ্কার, এইগুলো কিন্তু জানতে হবে, না তো পরবর্তী ক্লাসে অসুবিধা হবে, ওই জন্য কিন্তু বললাম, বোঝা গেল। তাহলে এই ভিডিওতে যা বললাম আশা করি কিছু অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো পরিষ্কার। তাহলে আর যে অঙ্কগুলো ওখানে আছে ছক পূরণ, ওইগুলো কিন্তু আমি করে দিলাম না, ওইগুলো কিন্তু তোমরা বাড়িতে করবে এই সেম টু সেম একইভাবে। পরীক্ষায় এইটা দিয়ে বলে দেবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, তাহলে তুমি কি করবে এইভাবে করবে পরিষ্কার, বোঝা গেল। তাহলে এটা, তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।